রয়্যাল এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 10-এ তোমরা যারা নতুন উঠেছো, অর্থাৎ 2027-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের যে রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে, সেই প্রশ্নবিচিত্রার প্রথম পেজে যে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা যে প্রশ্নপত্রটা, সেই নমুনা প্রশ্নপত্রটার আলোচনা। তো আমরা এইভাবে পর পর একটার পর একটা প্রশ্নপত্র আমরা আলোচনা করব, তার উত্তরগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সঙ্গে জুড়ে থাকো। তো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি। দেখো, রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রটা রয়েছে তার প্রশ্নের আলোচনাগুলো। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন বলা আছে, বছরগুলো নেমে এলো মেয়েটার মাথার উপর। মেয়েটার মাথার উপর বছরগুলো নেমে এলো, কিসের মতো নেমে এলো? কিসের মতো? বৃষ্টির মতো, রক্তের একটা কালো দাগের মতো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, নাকি পরপর পাথরের মতো? কিসের মতো? মেয়েটির মাথার উপর নেমে এলো পরপর পাথরের মতো। বছরগুলো তাহলে কিসের মতো নেমে এলো? পাথরের মতো নেমে এলো। পরের প্রশ্ন কি আছে? ছড়ানো রয়েছে কাছে দূরে। কাছে দূরে কি ছড়ানো রয়েছে? কাছে দূরে কি ছড়ানো রয়েছে তোমরা সবাই জানো। সেটা কি হবে? শিশুদের সব। আমাদের শিশুদের সব। সব শব্দের অর্থ কি? তালেবস্যব সব শব্দের অর্থ হচ্ছে মৃতদেহ, তাই তো? তাহলে শিশুদের মৃতদেহগুলো আমাদের কাছে দূরে ছড়ানো রয়েছে। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে? তা ওরকম একটি মেশো থাকা মন্দ নয়। এই কথা কে বলেছেন? জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া এই লাইনটিতে আমরা দেখতে পাচ্ছি এই কথা কে বলেছেন? তপনের মেজো কাকু। তপনের মেজো কাকু বলেছে যে এরকম লেখক থাকা এরকম লেখক মেশো থাকা মন্দ নয়, থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। তপনের লেখক মেশো থাকার জন্য তপন কি করছে? গল্প লিখছে। তাই তারও যদি মেশো থাকতো এরকম, তারাও তাহলে কি করতো? গল্প লেখার চেষ্টা করতো। পরের প্রশ্ন কি আছে? আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল। ফাউন্টেন পেনের কি নাম ছিল? রিজার্ভার পেন, ঝর্ণা কলম, কুইল, নাকি বল পেন? উত্তর কি হয়ে যাবে? রিজার্ভার পেন। অনেকেই ভুল করলো ঝর্ণা কলম নামে। ঝর্ণা কলম নামটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম, এটা এর বাংলা নাম, ঠিক আছে? তো আদিতে ফাউন্টেন পেনের নাম, আদিতে শব্দটা থাকলে কি করা হবে? রিজার্ভার পেন। পরের প্রশ্ন দেখো কি আছে? আমি ধোপাকে কাপড় দিলাম। এখানে দেখো, আমি ধোপাকে কাপড় দিলাম, কাকে কি দিলাম? তার মানে দুটোই কর্মকারক। তো এই যে দুটো কর্মকারক, এখানে নিম্নলিখিত পদ দুটি মুখ্য কর্ম গৌণ কর্ম, নাকি গৌণ কর্ম মুখ্য কর্ম, নাকি মুখ্য কর্ম, নাকি গৌণ কর্ম? তো এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? তোমাকে আগে বুঝতে হবে ধোপাকে কাপড় দিলাম, তাহলে প্রথমের পদটা যেটা রয়েছে ধোপাকে, সেটা কি কারক, সেটা কি কর্ম, এবং কাপড়টা কি কর্ম? আমরা জানি যদি কোনো বাক্যে, যদি কোনো দ্বিকর্মক ক্রিয়া, দুটো কর্ম থাকে, দুটো কর্মের মধ্যে যেটা প্রাণবাচক, প্রাণবাচক যে কর্মটা, তাকে আমরা কি বলবো? এবং অপ্রাণবাচক যে কর্মটা, অপ্রাণবাচক যে কর্মটা, তাকে আমরা কি বলবো? তাই তো? তাহলে প্রাণবাচক কর্মকে আমরা কি বলি? প্রাণবাচক কর্মকে আমরা বলি গৌণ কর্ম। কি কর্ম? গৌণ কর্ম। আর অপ্রাণবাচক কর্মকে আমরা বলি মুখ্য কর্ম। কি বলি? মুখ্য কর্ম। তাহলে এখানে প্রাণবাচক কোনটা? ধোপা। তাহলে ধোপা কি হয়ে যাবে? ধোপার প্রাণ আছে, তাই ধোপা হয়ে যাবে গৌণ কর্ম। কাপড়, কাপড়ের তো কোনো প্রাণ নেই, তাই কাপড় হয়ে যাবে কি? অপ্রাণবাচক। তাহলে এটা মুখ্য কর্ম। তাহলে আমরা প্রথমটা জানবো গৌণ, পরেরটা জানবো মুখ্য। গৌণ মুখ্য কোথায় আছে? গৌণ মুখ্য এই অপশনটা, অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর। 1-6 দেখো কি আছে? বাঘের ডাক শোনা যাচ্ছে। বাঘের ডাক। দেখো এখানে, এখানে মূল শব্দ হচ্ছে বাঘ, তাই তো? মূল শব্দ হচ্ছে বাঘ। এই যে বাঘ শব্দটার সঙ্গে কি যোগ করা হয়েছে? যোগ হয়েছে এর। এর হুম এই যে এর যোগ হলো, এর ফলেই আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা সম্বন্ধ পদ। কি পদ? সম্বন্ধ পদ। তাহলে বাঘের ডাক শোনা যাচ্ছে, এখানে শোনা যাচ্ছে সঙ্গে বাঘের ডাক শব্দটার কিন্তু পদটার সম্পর্ক নেই, তাই কি আমরা কি বলবো? অকারক বলবো। আর এটা কি? সম্বন্ধ পদ। আচ্ছা, পরের প্রশ্ন 1-এর সাথে কি আছে? আমি বাসের পিছন দিকটায় একটা সিট চেপে ধরে দাঁড়িয়ে আছি। কোথায় দাঁড়িয়ে আছি তাহলে? বাসের পেছনের দিকটাতে সিট চেপে ধরে দাঁড়িয়ে আছি। বাক্যটা অনেক বড় করার জন্য বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু তুমি সহজভাবেই নেবে ব্যাপারটাকে। যে সিট চেপে দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে? আমি দাঁড়িয়ে আছি। কে দাঁড়িয়ে আছে? আমি। তাহলে আমি কি কর্তৃকারক, কর্মকারক, অপাদান, নাকি অধিকরণ কারক? কে? কে দিয়ে প্রশ্ন করলে বা কর্তা বোঝালে কি হয়ে যাবে? কর্তৃকারক হবে। তাহলে 7টা প্রশ্নের উত্তর পরিষ্কার। যদি না বুঝতে পারো কোনো জায়গায়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তার উত্তরটা আমরা কমেন্ট বক্সে তোমাদেরকে জানিয়ে দেব।
তারপরে দেখো কি আছে, চলে যাব 2 নম্বরের প্রশ্নে। 2 নম্বরের প্রশ্নের প্রথম প্রশ্নটা, 2 এর দাগের যে প্রশ্নগুলো সেগুলো এসএকিউ প্রশ্ন, আগেরগুলো ছিল এমসিকিউ। এগুলো দেখো কি আছে, পৃথিবীতে প্রথম অলৌকিক ঘটনাও ঘটে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন অলৌকিক ঘটনার কথা এখানে বলা হয়েছে? কোন অলৌকিক ঘটনার কথা? এখানে আমরা বলবো যে তপনের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই কথাটাই অলৌকিক। তপনের লেখা গল্প, তপনের লেখা গল্প কি হবে? হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। হ্যাঁ, ছেলের হাতে ঘুরবে, সেটাই হচ্ছে অলৌকিক ঘটনা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি আছে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে তপন সংকল্প করে। তপন কি সংকল্প করেছিল? একদম জ্ঞানচক্ষু গল্পের শেষ দিকে রয়েছে তোমাদের যে তপন গভীরভাবে দুঃখের মুহূর্তে সংকল্প করেছিল। কি সংকল্প? যে যদি, লিখে নিতে পারো তোমরা এই লাইনটা, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক, এটাই সে সংকল্প করেছিল। পরের প্রশ্ন কি আছে, যেখানে শহর ছিল সেখানে কি ছড়িয়ে রইল? সেখানে ছড়িয়ে রইল দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো সেখানে ছড়িয়ে রইল। আচ্ছা, কালো পাথরের মূর্তির বিভৎস মাথা, এগুলো ছড়িয়ে রইল। সেই হোক সভ্যতার, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? উত্তর হবে ক্ষমা করো, ক্ষমা করো। ঠিক আছে, সভ্যতার শেষ পুণ্যবাণী হচ্ছে ক্ষমা করো, আফ্রিকা কবিতা থেকে নেওয়া। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে, কালগুণে বুঝিবা আমরাও তাই, কালগুণে আমাদের অবস্থা কেমন হয়ে উঠেছে বলে লেখকের অভিমত। কালগুণে আমাদের অবস্থা কেমন হয়ে উঠেছে? কালগুণে অর্থাৎ কি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের অবস্থা কেমন হয়ে উঠেছে না, একটা প্রবাদ ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এই লাইনটা হবে এর উত্তর। কি? কালি নেই কলম নেই, কলম নেই বলে আমি মুন্সি, তাই তো? বলে আমি মুন্সি, মুন্সি। তাহলে এই যে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কাল গুণে আমরাও হয়তো এইরকমই হয়ে পড়েছি, এটাই হবে এর উত্তর। আচ্ছা, 2-6 কি বলা আছে, তখন মনে কষ্ট হয় বই কি। কখন লেখকের মনে কষ্ট হয়? লেখক এখানে বলেছেন, লেখক অর্থাৎ প্রাবন্ধিক শ্রীপান্থ, যার আসল নাম নিখিল সরকার, তিনি বলেছেন যে বহু কষ্ট করে আমাদের মতো যারা আজ থেকে 50 বছর আগে অজ পাড়াগাঁয়ে জন্মেছেন, তারা কষ্ট করে কলম তৈরি করতেন। কিভাবে? বাঁশের কঞ্চির কেটে সরু করে সেখানে কলম তৈরি করতেন, কলা পাতা দিয়ে লিখতেন, কালি তৈরি করতেন মা পিসি দিদিদের সাহায্য নিয়ে কড়াইয়ের তলায় জমে থাকা কালি দিয়ে। তো সেইভাবে তারা কত কষ্ট করে লেখালেখি করেছেন। তারপর আজ কি হতে চলেছে? আজ সেই কলম হারিয়ে যেতে চলেছে, সেই কালি কলম তৈরি হলো, কালি কলমও হারিয়ে যেতে চলেছে। তাই সেই সব কথা ভাবলে আজ কথকের মনে কি হয়? কষ্ট হয়। আচ্ছা, পরের প্রশ্ন ব্যাকরণের একটা প্রশ্ন আছে, কি দিয়েছে, একটি অনুসর্গের উল্লেখ করে বাক্যে সেটির প্রয়োগ দেখাও। আমরা বলতে পারি জন্য একটা অনুসর্গ, তাই তো? জন্য একটা অনুসর্গ, এটাকে যদি আমরা বাক্যে প্রয়োগ করি কি লিখতে পারি? তোমার জন্য দাঁড়িয়ে আছি একলা হয়ে গলির কোণে, ভাবি এবার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এই লাইনটা থেকে তোমরা লাইনটা দিতে পারো, তোমার জন্য দাঁড়িয়ে আছি একলা হয়ে গলির কোণে। তাহলে জন্য এই অনুসর্গটা এখানে ব্যবহার হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্ন কি, নির্দেশক বলতে কি বোঝো? নির্দেশক বলতে আমরা কি বুঝি? নির্দেশক বাক্য নয় কিন্তু, এটা যখন তোমরা, এটা আসলে কারকের একটা প্রশ্ন, যখন বাক্য আলোচনা করা হবে তখন দেখতে পাবে যে নির্দেশক বাক্য আবার হয়ে যাচ্ছে। তো খেয়াল রাখবে, শুধু নির্দেশক, এটা নির্দেশক বাক্য নয়। নির্দেশক কি? যখন যে বর্ণ বা বর্ণগুচ্ছ দিয়ে কোনো শব্দের বচন বা সংখ্যা নির্দেশ করে তাকে আমরা কি বলি? নির্দেশক বলি। এটি বাক্যে নির্দেশকের প্রয়োগটা কি? বাক্যে নির্দেশকের প্রয়োগ আমরা কি করতে পারি? টা, একটা শব্দ, একটা বর্ণ হচ্ছে টা, তাই তো? এই টা হচ্ছে একটা নির্দেশক। যদি বলি যে লোকটা বা লোকটি বা গরুটি বা গরুটা কি করছে? লোকটি খাচ্ছে, তাহলে আমি টি বলতে পারি, লোকটি খাচ্ছে। তা বলতে পারি, লোকটা ঘুমিয়ে পড়লো। পরের প্রশ্ন কি আছে, উদাহরণসহ প্রযোজ্য কর্তা বিষয়টি বুঝিয়ে দাও। প্রযোজ্য কর্তা,
আমরা জানি প্রযোজ্যকর্তা কি জিনিস। প্রযোজ্য হচ্ছে যে কর্তা নিজে কাজ করতে পারে না, অন্যের দ্বারা পরিচালিত হয়ে কিছু কাজ করে, তাকে আমরা কি বলি? প্রযোজ্যকর্তা, তাই তো? তাহলে এখানে যদি বলি যে শিশুটি মাস, আচ্ছা যদি বলি শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রকে ছাত্রকে পড়াচ্ছেন, পড়াচ্ছেন, তাই তো? আচ্ছা এই যে শিক্ষকও একটা কর্তা, ছাত্রও একটা কর্তা, কি কাজ হচ্ছে এখানে? ক্রিয়াটা হচ্ছে পড়াশোনা। তো এই পড়াশোনা কাজটা কে করছে? ছাত্র করছে, কিন্তু করাচ্ছে কে? শিক্ষক করাচ্ছে। তাহলে পড়াশোনা কাজটা ছাত্র নিজে করতে পারছে না, তাকে একজন করাচ্ছে, তাই ছাত্রটা কি হয়ে যাবে? প্রযোজ্য কর্তা। আর সংজ্ঞাটা কি হবে? যে কর্তা নিজে কাজ করতে পারে না, অন্যের দ্বারা পরিচালিত হয়ে কাজ করে, তাকে আমরা কি বলবো? প্রযোজ্য কর্তা, তাই তো? আচ্ছা, পরের প্রশ্ন কি আছে? বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও। সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্তার একটা উদাহরণ। সমধাতুজ কর্তা আগে তোমাকে জেনে নিতে হবে ব্যাপারটা কি। সমধাতুজ কর্তা কি? যে যখন কোনো বাক্যে কর্তা এবং ক্রিয়া একই ধাতু থেকে সৃষ্টি হয়, তখন তাকে আমরা কি বলি? সমধাতুজ কর্তা। যদি বলি লেখক বই লেখেন, লেখক বই লেখেন, একই ধাতু থেকে লেখক এবং লেখেন সৃষ্টি হয়েছে, তাই তাকে আমরা কি বলবো? সমধাতুজ কর্তা বলবো। এবং উদাহরণটা হয়ে যাবে লেখক বই লেখেন। আচ্ছা, এরপর চলে যাব আমরা 3-এর দাগের প্রশ্নগুলোতে। 3-এর দাগের যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্ন দেখো, এটা 3 মার্কসের প্রশ্নগুলো, তোমাকে এখানে দুটো করতে হবে, তার মধ্যে 3টাই দেওয়া আছে, আমি 3টাই আলোচনা করছি। দেখো, গল্প থেকে একটা প্রশ্ন আছে, জ্ঞানচক্ষু থেকে, বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে। তাহলে বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, বিকেলে চায়ের টেবিলে কোন প্রসঙ্গে আলোচনা হয়েছিল? বিকেলে চায়ের টেবিলে কোন প্রসঙ্গে আলোচনা হয়েছিল? বিকেল বেলা যখন সবাই বাড়িতে বসেছে, তখন তপন যে গল্প লিখেছে, তপনের মেসো বলেছে যে সে বাকি ছেলেদের মতো ওইসব খুন, জখম, অ্যাক্সিডেন্ট এইসব নিয়ে গল্প লেখেনি, সে তার ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে গল্প লিখেছে, তাই তার হাত আছে, তার হবে। এবং তার মেসো বলেছে, মাসির অনুরোধে মেসো বলেছে যে সে গল্পটা ছাপিয়ে দেবে, সে যদি বলে তাহলে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক না করতে পারবে না। এই কথাগুলোই বিকেলে চায়ের টেবিলে উঠেছিল, ঠিক আছে? পরেরটা দেখো, আমাদের ইতিহাস নেই, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে। আমাদের ইতিহাস নেই, উদ্ধৃতাংশে তাৎপর্য বিশ্লেষণ করো। তাৎপর্য কি হবে? আমাদের ইতিহাস নেই কেন? কবি বলছেন আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস যার চোখ মুখ ঢাকা। হ্যাঁ, তাহলে আমরা সাধারণ মানুষের ইতিহাস না থাকার এক বড় কারণ হলো যে সাধারণ মানুষের কথা ইতিহাস কখনো লেখে না। যদি বা লেখে সেখানে সাধারণ মানুষের কি না পরাজয়, সাধারণ মানুষের গ্লানি, সাধারণ মানুষের হেরে যাওয়ার কথাটাই লেখে। নয়তোবা ধনীরা, বড় লোকরা তারা কি করে? তারা এই সমস্ত গরিব মানুষের ইতিহাসটাকে পাল্টে দিয়ে বিকৃত করে তারা লিখে থাকেন। সবসময় ইতিহাসে বড় লোকদের কথা লেখা হয়, তাই আমাদের সাধারণ মানুষদের কখনো ইতিহাস হয় না। পরেরটা কি রয়েছে? চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এখানেও ইতিহাস রয়েছে, কিন্তু এটা আবার কোথা থেকে নেওয়া? আফ্রিকা কবিতা থেকে নেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে এই অংশটি নেওয়া হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে? চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে এখানে কার কথা? আফ্রিকার কথা। তোমরা এখানে বলতে পারো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া আফ্রিকা কবিতায় কবি বলেছেন যে আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল ইউরোপীয় যে বর্বর, তথাকথিত সভ্য যে বর্বর দস্যুরা, তারা কিভাবে অপমান করে গেল? অপমান করলো এইভাবে যে আফ্রিকার যে সুন্দর যে কি বলবো, আফ্রিকাকে যদি আমরা মা ধরি একটা, সে এক বনস্পতির দ্বারা ভূষিত ছিল, ঢাকা ছিল। সেই মাকে কি করলো? নগ্ন করলো, জঙ্গলের কাঠ সব তারা কেটে নিল, সমস্ত সম্পদ তারা লুট করলো, এমনকি মানব সম্পদকেও তারা ছাড়লো না, মানুষকেও তারা আমেরিকা, ইউরোপে বিক্রি করে দিল দাস হিসেবে। এইভাবে তারা কি করলো? তথাকথিত সভ্য অথচ বর্বর দস্যুরা তারা আফ্রিকাকে নির্লজ্জভাবে কি করলো? অপমান করলো। এইভাবে অপমানের চিহ্ন আফ্রিকায় রেখে দিয়ে গেল তারা। পরের প্রশ্ন 4-এর দাগে চলে যাচ্ছি, দেখো 5-এর প্রশ্ন এগুলো, ঠিক আছে? 5-এ কি দেওয়া আছে? সেই মেয়েটি, আচ্ছা
সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটির কথা এখানে বলা হয়েছে? এখানে যে মেয়েটিকে কথক দরজার কাছে দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন সেই মেয়েটার কথাই বলা হচ্ছে। হ্যাঁ, কোন পরিস্থিতিতে সে কথকের জন্য অপেক্ষা করছে? আসলে এখানে বলা হচ্ছে, অসুখী একজন কবিতায় বলা হচ্ছে যে আমরা এখানে মেয়ে হিসেবে দেখতে পারি, মেয়েটাকে কথকের প্রেমিকা, কথকের স্ত্রী, বা আমরা মাতৃভূমি হিসেবেও দেখতে পারি। যে যাই ভাবি না কেন, তাকে রেখে দিয়ে কথক গেছে, সে অপেক্ষায় রয়েছে কথক একদিন না একদিন কি করবে, ফিরে আসবে। এই যে অপেক্ষা, এই যে ভালোবাসা, এই অপেক্ষা ভালোবাসার কখনো মৃত্যু হয় না। অপেক্ষা ভালোবাসা চিরন্তন শাশ্বত। তাই সে চলে গেলেও মেয়েটি অপেক্ষা করে আছে। যুদ্ধময় পরিস্থিতিতে কথক চলে যাওয়ার পর এখানে বলা আছে যে কোন পরিস্থিতিতে কথকের জন্য অপেক্ষা করছে। কথক চলে যাওয়ার পর সমস্ত সমতলে আগুন লেগে গেল, যুদ্ধ এলো, সমস্ত সমতলে আগুন লেগে গেল। কথকের ঝুলন্ত বিছানা, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, জল তরঙ্গ, সমস্ত কিছু জলে পুড়ে শেষ হয়ে গেল। মিষ্টি যে বাড়িটা ছিল সেই বাড়িটা শেষ হয়ে গেল। শিশু বাড়িরা খুন হলো। যে দেবতারা যারা স্বপ্ন দেখতো তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে খসে পড়লো। শান্ত হলুদ সেই দেবতারা। যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ। এই রকম বিভৎস ভয়ঙ্কর পরিস্থিতিতে সেই মেয়েটা কি করে আছে? কথকের জন্য অপেক্ষা করে আছে। এখানে কবি বোঝাতে চাইছেন অপেক্ষার বা প্রেমের বা ভালোবাসার কখনো মৃত্যু হয় না। এই পরিস্থিতির কথাই কবি এখানে তুলে ধরছেন। 4-2 কি রয়েছে? তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? লেখক হতে তপনের বাধা নেই কেন? লেখক হতে তপনের বাধা নেই কারণ তপন আগে জানতো। আচ্ছা, এটা দেখে নাও, এটা আমাদের বেশি বড় করা যাবে না, এটা আছে 1 মার্কসের, পরেরটা আছে 4 মার্কসের। তাহলে এখানে কি হতো? তপনের আগে ধারণা ছিল লেখকরা সাধারণ মানুষের মতো মানুষ নয়, কিন্তু যখন তার মেসোকে দেখলো, মেসোকে দেখার পর তার ধারণা বদলে গেল। এইভাবে ধারণা বদলে যাওয়ার পর তার কি হলো? তার লেখক হতে যে কোনো বাধা নেই সেটা সে বুঝতে পারলো। পরের পরের অংশটাতে কি আছে এটা আমাদেরকে বড় করে লিখতে হবে। প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হয়েছিল, এই অভিজ্ঞতাটা আমাদের বর্ণনা করতে হবে। অবশ্যই অভিজ্ঞতার মধ্যে আমাদেরকে, এই অংশটার মধ্যে আমাদেরকে গল্পের লাইনগুলো অর্থাৎ কোটেশন আমাদেরকে দিতে হবে, না হলে কিন্তু মার্কসটা কম পাওয়া যাবে। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হলো? তপন তো প্রথমে ভাবলো যে তার মেসো গল্পটা ছাপিয়ে দেবে। এই জন্য যখন গ্রীষ্মের ছুটি শেষ হয়ে গেল, মেসো তো গল্প নিয়ে চলেই গেল, তপনও বাড়ি চলে গেল। এবারে বাড়িতে তপন অপেক্ষার আর অবসান হচ্ছে না, সে দিন গুনছে কবে তার লেখা ছাপানো হবে, কবে তার লেখা ছাপানো হবে। কিন্তু মেসো গেল যে গেলই, আর ফেরার নামটি নেয় না। অবশেষে মেসো একদিন এলো সঙ্গে সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে। দেখার সঙ্গে সঙ্গে তপনের বুকের রক্ত যেন ছলকে উঠল। তো সেই বুকের রক্ত ছলকে ওঠা, এই লাইনটা তোমরা কোটেশন দিতে পারো যে মেসো মাসিকে দেখে তার বুকের রক্ত ছলকে উঠলো। তারপর আবার কি বলতে হবে যে তারপর তপন ভাবতে লাগলো যে তাহলে তার জীবনের সব থেকে আজ সুখের দিনটা এলো। কেন? কারণ তার লেখা গল্প তারই বয়সী হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। সেই অলৌকিক ঘটনাও আজকে ঘটলো। এই ভেবে তপন খুশিতে অপেক্ষা করে থাকে কখন তার কাছে লেখাটা আসবে, সে পড়তে পারবে। তার হাত ঘুরে যখন অবশেষে তপনের কাছে এসে পৌঁছালো লেখাটা, তখন তপন পড়তে গিয়ে দেখলো যে না, সেটা তার লেখা গল্প নয়, মেসো তার পাকা হাতে আগাগোড়া বদলে দিয়েছে। তখন তপন পড়তে বসে পড়তে পারে না, সবাই তাকে ধমক দেয়, কিরে, কেউ বলে কিরে পড়তে বসে যে একেবারে বাক্য হরে গেল। হ্যাঁ, তো এই সব কথাগুলোর মাঝে তপন গড়গড়িয়ে পড়ে যায়, কিন্তু তার মাথায় কিছু ঢোকে না সে কি পড়ছে। তারপর সে ছাদে ছুটে চলে যায় এবং শার্টের তলা দিয়ে চোখ মুছে কাঁদতে থাকে। এখানে তার শিল্পী সত্তায় আঘাত লাগে এবং সে সেখানেই প্রতিজ্ঞা করে। এই লাইনটাও তোমরা এখানে কোটেশন হিসেবে দেবে যে যদি কখনো লেখা ছাপতে দেয় তপন, তাহলে সে নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা, ছাপা হয় হোক না হয় না হোক। তো এইভাবে তপনের কি হলো, সম্পূর্ণ যে ধারণাটা ছিল তার মেসো ছাপিয়ে দেবে, সেই ধারণাটাই বদলে গেল। তপন ঠিক করলো যে সে কোনো দিন আর কাউকে দিয়ে ছাপতে দেবে না, তাতে ছাপা হয় হোক না হয় না হোক। এই কথাটাই এখানে বলা হয়েছে, এই অভিজ্ঞতাই তপনের এখানে হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কি বলা আছে? আয় আরো বেঁধে বেঁধে থাকি, কাদের প্রতি কবির এই আবেদন? এই আবেদনটা কাদের প্রতি?
কবি বলছেন যে আমরা কজন তো বেঁচে আছি, এই কজন, অর্থাৎ আমরা যে সাধারণ মানুষরা রয়েছি, এই সাধারণ মানুষদেরকে কবি বলছেন কি, যে বেঁধে বেঁধে আমাদেরকে থাকতে হবে, অর্থাৎ একজোট হয়ে দলবদ্ধভাবে আমরা থাকবো। বেঁধে বেঁধে থাকার তাৎপর্যটা কি? বেঁধে বেঁধে থাকার তাৎপর্য হচ্ছে, আমরা যদি বলে থাকি যে আমরা আজ থেকে বহু যুগ আগে আদিম মানুষ যখন ছিল, তারাও যখন পশু শিকার করতে যেত, তারা দলবদ্ধভাবে যেত। আমরা ইতিহাস বইয়ের ছবিগুলোতে আমরা দেখতে পাই যে সেখানে বহু মানুষ 10 জন 12 জন কি করছে, একটা পশুকে ঝুলিয়ে নিয়ে আসছে। তারা কি একা মেরেছিল? একা মারিনি, একা গেলে পশুটাই তাকে মেরে ফেলতো। তাহলে এখানে দলবদ্ধভাবে গিয়ে তারা পশু শিকার করে এসেছিল। তাহলে আদিম যুগ থেকে মানুষ শিখে এসেছে দলবদ্ধভাবে, জোটবদ্ধভাবে, একতা তারা থাকার কথা। কিন্তু আজ মানুষ কি হয়েছে, আজ যত সভ্যতা উন্নত হচ্ছে, যত দিন যাচ্ছে, মানুষ একা হয়ে যাচ্ছে, মানুষ আলাদা হয়ে যাচ্ছে। কেউ কারোর সঙ্গে কারো, সবার সঙ্গে সবার মনোমালিন্য, কারোর সঙ্গে কারো ভালো বন্ধুত্ব নেই। তো এই যে একজোট হয়ে না থাকাটা আজ আমাদের কাছে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তাই এই অভিশাপ দূর করতে গেলে, সমাজকে ভালো রাখতে গেলে এবং সমাজে বেঁচে থাকতে গেলে আমাদেরকে কবি কি বলছেন, যে জোটবদ্ধভাবে থাকতে হবে, একজোট হয়ে থাকতে হবে। তাই তিনি এখানে বেঁধে বেঁধে থাকার কথা এখানে বলছেন। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আমার এটা 5-এর প্রশ্ন। এটাও এখানে আমাদের যে প্রবন্ধটা রয়েছে, সেই প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম থেকে দুটো প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। দেখো কি বলা আছে, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার সময় যে অভিজ্ঞতা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। অবশ্যই একটাই প্রশ্ন, পুরো 5 মার্কসের, তোমাদের কোনো এখানে ভাগ করা নেই। কিভাবে লিখতে হবে, শ্রীপান্ত অর্থাৎ নিখিল সরকার রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে দেখা যায় প্রাবন্ধিক অজ পাড়াগাঁয়ে জন্মেছিলেন। সেখানে তিনি বাঁশের কঞ্চির কলম তিনি তৈরি করতেন এবং তা দিয়েই লিখতেন। অবশেষে যখন তিনি স্কুলের গণ্ডি পেরোলেন, তখন তিনি শহরে গেলেন। শহরে গিয়ে কলকাতার কলেজ স্ট্রিটের একটি নামি দোকানে তিনি চলে গিয়েছিলেন। কিসের জন্য? ফাউন্টেন পেন কেনার জন্য। তো সেখানে গিয়ে তিনি তার যে অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতা নিম্নরূপ। এখানে অভিজ্ঞতাটা চেয়েছে, তো কি অভিজ্ঞতা? তারপর বলতে হবে যে দোকানদারকে তিনি বলেছিলেন যে একটি ফাউন্টেন পেন কিনবেন তিনি, কিন্তু ফাউন্টেন পেন যে কিনবেন, ফাউন্টেন পেন যে কত রকমের হয় তা তার জানা ছিল না। তাই তিনি শুধু ফাউন্টেন পেনের কথাই বলেছিলেন। কিন্তু দোকানদার তখন জিজ্ঞেস করলেন কি পেন। দোকানদার জিজ্ঞেস করায় কথক উত্তর দিতে পারলেন না। তখন দোকানদার তাকে আবার জিজ্ঞেস করলেন, পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, পাইলট, এই নানা ধরনের কলমের কথা তিনি বলে গেলেন। এবং তিনি এই সব কথা বলার পর এক একটি পেনকে এইভাবে তিনি নিয়ে বোর্ডের দিকে ছুঁড়ে দিচ্ছিলেন, এক একটি পেনকে। কথক দেখেই তো অবাক, কোন পেনটি তিনি কিনবেন তিনি তো বুঝতে পারছেন না। তিনি শুধু এসেছেন ফাউন্টেন পেন কেনার জন্য, কিন্তু ফাউন্টেন পেনও যে নানা ধরনের হয়ে থাকে, তারও যে নানা রকমের নাম হয়ে থাকে, তা তো তিনি জানেন না। এবার সেই দোকানদার আবার তাকে জিজ্ঞেস করলেন যে কোন পেনটা নেবেন। হ্যাঁ, তো তখন কথকের পকেটের যে কি অবস্থা, অর্থাৎ তার কাছে যে কি টাকা রয়েছে, দোকানদার কিন্তু ব্যবসায়ী লোক, সে সহজেই বুঝে গেল যে কথকের পকেটের অবস্থাও কিন্তু ভালো নয়। তাই তিনি কি বললেন, ঠিক আছে তুমি একটা সস্তার জাপানি পাইলট নিয়ে যাও। এইভাবে কথক কি করেছিলেন, সেই দিন সেই কলেজ স্ট্রিটে গিয়ে জানতে পেরেছিলেন যে এত ধরনের ফাউন্টেন পেন রয়েছে, এবং তিনি সস্তার একটি জাপানি পাইলট কলম কিনে এনেছিলেন। এটাই ছিল তার প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, কিভাবে লেখালেখি অনুষ্ঠানের রূপ পেত তা আলোচনা করো। এখানে আমরা আলোচনা করব 3টি পার্টে। কি কি 3টি পার্টে? লেখালেখির জন্য কি দরকার? কালি দরকার, কলম দরকার এবং কাগজ দরকার। এই তিনটি কালি, কলম এবং কাগজ, তিনটি কিভাবে তারা তৈরি করত এবং সেটা তৈরি করতে গিয়ে যে একটা অনুষ্ঠানের রূপ নিত, সেটা আমাদের এখানে আলোচনা করতে হবে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে কথকরা কলম তৈরি করতেন। কিভাবে কলম তৈরি করতেন? না, একটা সরু বাঁশের কঞ্চিকে কেটে মুখটা কি করতেন, সূচলো করে দিতেন। সূচলো করার সময় সেটা আবার শুধু সূচলো করে রাখলেই হবে না, বড়রা শিখিয়ে দিয়েছিলেন যে মুখটাকে চিরে দিতে হবে। কেন চিরে দিতে হবে? কারণ সেটা যখন আমরা দোয়াতে দিয়ে লিখব, তখন কালি কি হবে, অতি সহজে এক জায়গাতেই গড়িয়ে পড়বে, তাতে লেখা ঠিক হবে না। কিন্তু যদি চিরে দেওয়া হয়, দুদিক দিয়ে পড়বে কালিটা এবং তাতে লেখাটা ভালো হবে। এইভাবে তারা বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করতেন। এই গেল কলমের ইতিহাস। একটা প্যারা হয়ে গেল। দ্বিতীয় প্যারাতে আমরা কি লিখব?
কাগজ তৈরির ইতিহাস। তারা কিভাবে কাগজ তৈরি করতেন, কাগজ কিভাবে তৈরি করতেন, তখন তো এইরকম কাগজ ছিল না। তো তখন তারা কলা পাতাকে সাইজ করে কেটে তারা লিখতেন। এবারে সেই কলা পাতা আবার সাইজ করে কেটে লিখে যখন মাস্টারমশাইকে দিতেন, মাস্টারমশাই সেগুলো দেখে আড়াআড়ি ছিঁড়ে দিতেন। কেন ছিঁড়ে ফেলতেন? কারণ পরের দিন না হলে, এখন যেমন স্টুডেন্টরা বুদ্ধিমান, তখনও স্টুডেন্টরা কিন্তু বুদ্ধিমান ছিল, তারা সেটা পরের দিন আবার গিয়ে দেখিয়ে দিতে পারে। তাই মাস্টারমশাই কি করতো, আড়াআড়িভাবে ছিঁড়ে তাদেরকে ফেরত দিত। আবার সেই কাগজগুলো অর্থাৎ সেই কলা পাতাগুলো তারা যেখানে সেখানে ফেলতে পারতো না। কেন? কারণ যেখানে সেখানে ফেললে সেটা তো কাঁচা কলা পাতা, গরু পেয়ে গেলে সেটা খেয়ে ফেলবে। আর একটা কুসংস্কার মনের মধ্যে কি ছিল, আমার বিদ্যা যদি গরু খেয়ে ফেলে তাহলে আমি হয়তো কি হয়ে যাব, বুঝতেই পারছো। তাহলে কি হবে না, ছাত্ররা কখনো তাদের বিদ্যাটা গরুকে খাওয়াবে না বলে তারা সেটা পুকুরে ফেলে দিয়ে আসতো। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম যে কালি কিভাবে, আচ্ছা সরি, কাগজ কিভাবে তৈরি হতো এবং কলম কিভাবে তৈরি হতো, তাই তো? এটা একটা প্যারা হলো, এটা একটা প্যারা হলো। এবার কি করতে হবে আমাদের, কালি কিভাবে তৈরি হতো। কালি আমাদের দেখতে হবে, এই দুটো প্যারা ছোট হলো, কিন্তু শেষেরটা হবে আমাদের একটু বড়। কেন বড়? কারণ এটা দু রকম কথা আছে। বলা আছে প্রাচীনেরা বলতেন, প্রাচীনেরা একটা কবিতা বলতেন। কবিতাটা কি, তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহাই ঘষি ছিঁড়ে পত্র না ছেড়ে মসি। লাইনটার অর্থ কি? তিল ত্রিফলা, ত্রিফলা বলতে আমরা কি বুঝি, আমলকি, হর্তকি আর বহড়া। এই ত্রিফলার সঙ্গে শিমুলের ছাল মিশিয়ে সেটা ছাগলের দুধ দিয়ে লোহার পাত্রে রেখে, লোহায় সেটা কি করতে হবে, ঘষতে হবে। ঘষার পর যে কালিটা তৈরি হবে, সেই কালিটা দিয়ে যদি আমরা লিখি তাহলে কি হবে, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, মানে পাতা ছিঁড়ে যাবে, যে কাগজে লিখবো সেটা ছিঁড়ে যাবে, কিন্তু মসি, মসি অর্থাৎ কালি কখনো উঠবে না। কিন্তু কথকরা এইভাবে কালি তৈরি করতে পারতো না, কারণ তাদের কাছে এত শিমুল ছাল, ছাগলের দুধ, তারপর ত্রিফলা, এগুলো তারা পাবে কোথায়? তাই তাদের কাছে সহজ প্রসেস ছিল, সহজ পদ্ধতি ছিল কালি তৈরি করার। কিভাবে? কারণ বাড়িতে তখন কাঠের আগুন, কাঠের আগুনে কড়াইয়ের তলায় কি জমতো, কালি জমতো। সেই কালিকে তারা লাউ পাতা, খসখসে লাউ পাতা দিয়ে ঘষে একটা বাটিতে কি করতো তারা, রাখতো। সেখানে জল দিয়ে গুলতো, গোলার পর একটা খুন্তির গোড়ার দিকটা আগুনে গরম করতো, লাল টকটকে হয়ে যখন ফুটতো সেটা সেখানে ছেঁকা দিত। ছেঁকা দিলে যেহেতু ছোট্ট বাটিতে অল্প জল আছে, তাই সেই জল টকবক করে ফুটতো। ফোটার পর তারা কি করতো, যারা একটু যে ছেলেরা একটু আরো বেশি কালিটাকে রং করতে চাইতো, তারা আতপ চালকে ভেজে বেটে পুড়িয়ে সেখানে মেশাতো। তো এইভাবে সেটাকে ছেঁকে দিলে কি হতো, কালি তৈরি হয়ে যেত। তো এই কালি তৈরি, কাগজ তৈরি এবং কলম তৈরি, এই পদ্ধতিটাকে পুরোটাকে একটা অনুষ্ঠানের সঙ্গে তুলনা করছেন কে, লেখক, অর্থাৎ প্রাবন্ধিক শ্রীপান্থ। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি ছয়ের দাগে। ছয়ের দাগে দেখো, কোনি থেকে আমাদের নেওয়া দুটো প্রশ্ন। কোনিতে কি প্রশ্ন আছে, আজ বারুনি, বারুনি তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। এই বারুনি শব্দটা তোমাদের মনে রাখতে হবে। বারুনি কি জিনিস? বারুনি হচ্ছে একটা অনুষ্ঠান, একটা অনুষ্ঠান। তোমরা ইতিহাসে পড়েছো যে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন শব্দটা যদি জেনে থাকো, জানবে যে আগেকার দিনে যে সমস্ত নারীদের সন্তান হতো না, তারা কি করতো, দেবী গঙ্গার কাছে মানত করতো যে দেবী আমার যদি সন্তান হয়, আমি আমার প্রথম সন্তান তোমাকে কি করব, বিসর্জন দেবো বা তোমাকে উৎসর্গ করব। তো ভালো কথা, কোনো মায়ের হয়তো সন্তান হলো, সে তার প্রথম সন্তানকে ভাসিয়ে দিল জলে। এবার তারপর আর কোনোদিন তার হয়তো সন্তান হলো না, তখন সে সারাটা জীবন কাঁদতে লাগলো। কেন? সে কি ভেবে কাঁদলো, যে আমি আমার নিজের হাতে আমার নিজের সন্তানকে জলে ভাসিয়ে দিয়েছি। তারপর এই নীতি কি হলো, একটু লঘু হলো। কিভাবে লঘু হলো? সন্তানকে জলে ছেড়েই আবার কি করা হতো, তুলে নেওয়া হতো। জলে ছেড়ে তুলে নিতে গিয়েও অনেক দুর্বল মায়েরা বা অনেক মায়েরা জলের তোড় সহ্য করতে না পেরে সেই সন্তানকেও ভাসিয়ে দিত, তারা পারতো না তুলতে সন্তানকে। তখন সেই নিয়ম আরো লঘু হলো। কি লঘু হলো না, আমরা কাঁচা আমকে সন্তানের সঙ্গে তুলনা করে থাকি, যে কোনো ফলকে আমরা হিন্দু ধর্ম অনুযায়ী যে কোনো ফলকে আমরা সন্তানের সঙ্গেই তুলনা করি। তো তখন কি হলো, সেই সন্তানের পরিবর্তে ফলকে, কাঁচা আম ভাসানোর রীতি চালু হলো। এই যেদিন গঙ্গাসাগরে কাঁচা আম দেওয়া হলো, সেই দিনের অনুষ্ঠানটাকে, সেই দিনের উৎসবটাকে আমরা বারুনি বলি। তো সেই দিন গঙ্গার ঘাটে কি কি দৃশ্য দেখা গেল, সেই দৃশ্যগুলো আমাদের এক এক করে তুলে ধরতে হবে। কি কি দৃশ্য, আমি কয়েকটা পয়েন্টের মতো করে বলছি তোমাদেরকে, তোমরা এটাকে সাজিয়ে নিতে পারো। প্রথম পয়েন্ট কি, প্রথমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গঙ্গার ঘাটে, যেটা তোমাদের বললাম, কাঁচা আম ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে কাঁচা আম ভাসিয়ে দেওয়া হচ্ছে, তখন গঙ্গার জলে দেখা যাচ্ছে কেউ এক গলা জলে, কেউ বা কোমর জলে কোনো ছেলেরা দাঁড়িয়ে আছে।
কি করছে তারা? তারা সেই আমটাকে তুলে নিচ্ছে। কেন তুলে নিচ্ছে? কারণ সেই আমটাই তারা, গরিব ছেলেমেয়েরা, তারা বিকেলবেলা বাজারে ফুটপাতের ধারে বিক্রি করে কিছু পয়সা উপার্জন করবে। এটা একটা দৃশ্য। 2 নম্বর দৃশ্য আমরা কি দেখতে পাচ্ছি? কনি নামে একটা মেয়ের সঙ্গে একটা ছেলে, দুটো ছেলের কি হলো? দ্বন্দ্ব বাঁধলো। কেন? কারণ কনি যে আমটা, বড় আমটা ধরতে যাচ্ছিল, সেই সময় একজন তার পা টেনে ধরেছিল এবং একজন গিয়ে আমটা নিয়েছিল। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঘাটের ওপরে এসে, জলের উপরে উঠে এসে কাদার মধ্যে মারামারি হচ্ছিল। এটা একটা দৃশ্য। দুটো দৃশ্য হলো। 3 নম্বর দৃশ্য কি? 3 নম্বর দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি একটা বয়স্ক লোক পুণ্য স্নান করতে এসেছে গঙ্গাসাগরে। এসে গজগজ করছে, বিরক্ত, বিরক্ত বোধ তার মধ্যে আমরা লক্ষ্য করছি। সে বিরক্ত হচ্ছে কেন? কারণ ওই যে কনিরা মারামারি করছে, তাতে কাদা কাদা এসে তার শরীরে লাগছে, সে বিরক্ত হচ্ছে তাতেই। হ্যাঁ। 4 নম্বর দৃশ্য কি? 4 নম্বর দৃশ্য দেখা যাচ্ছে ক্ষিতীশ, অর্থাৎ জুপিটার সুইমিং ক্লাবের যে প্রশিক্ষক, তিনি কি করছেন? তিনি স্নান করতে এসেছেন এবং তিনি স্নান করার পর সেই কনিকে দেখছেন তিনি। এমন সময় যে বিষ্ণুধর, সেই বিষ্ণুধর সেও এসে ঢুকেছে সেখানে। তাছাড়া গঙ্গার পাড়ের যে দৃশ্য, সেগুলো তো রয়েইছিল। বিষ্ণুধরের সাঁতারের, না, বিষ্ণুধরের যে মালিশ করার যে ঘটনাগুলো, এই সমস্ত ঘটনাগুলো এখানে আলোচনা করতে হবে। আচ্ছা, 6-2তে কি বলা আছে? আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। বক্তা কে? বক্তা হচ্ছেন এখানে ক্ষিতীশ সিংহ। তার বিরুদ্ধে চার্জ এবং তার জবাব তিনি কিভাবে দিয়েছিলেন? তার বিরুদ্ধে চার্জ কি ছিল? যে তিনি ছেলেদেরকে খাটতে বলতেন। তিনি ছেলেদেরকে নাকি শাসন করতেন, মেয়েদেরকে বারবেল নিয়ে এক্সারসাইজ করতে বলতেন, মেয়েদের চুল কাটতে চেয়েছিলেন। এই সমস্ত অভিযোগগুলো তার বিরুদ্ধে ছিল। আর তিনি জবাব কিভাবে দিয়েছিলেন? তিনি জবাব দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে হ্যাঁ, ছেলেরা জলে নেমে ফাজলামো করবে, আড্ডা দেবে, পড়াশোনা করবে না, সাঁতার কাটবে না, এগুলো তিনি মানতে পারেন না। এগুলোকে তিনি কিছুতেই মানতে পারেন না। হ্যাঁ, তো এই কথাগুলো তোমাকে একটু ভালো করে সাজিয়ে লিখতে হবে। তারপরে চলে যাচ্ছি 7 নম্বর আমাদের যেটা রয়েছে, এই টুবিটা একটাই পড়ে, এটা পরীক্ষার সময় মাধ্যমিকে 4 মার্কসের থাকে। এটা কি বলছে? দ্য পিকক ইজ ফার্স্ট সিন অন দ্য ফিউনারাল আর্ন অফ হরপ্পা। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ আমরা যে সাধ্য শান্তি করি, সেই সাধ্য শান্তি। ঠিক আছে? তো পিকক অর্থাৎ ময়ূর প্রথম দেখা গিয়েছিল কোথায়? না, হরপ্পাতে যে অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল, যে সাধ্য শান্তি করা হতো, সেখানে প্রথম আমরা লক্ষ্য করেছিলাম। দ্য ডেড ম্যানস স্পিরিট অর সূক্ষ্মা শরীরা, সূক্ষ্ম শরীরা আর কি, অর্থাৎ এটা বাংলাটা কি, এটা এইভাবে বলা হচ্ছে, ইজ ডিপিকেটেড হরিজন্টালি প্লেস ইন দ্য belly of the peacock which this bird are supposed to transport to the other world. তাহলে এই যে পিকক, এর যে আমাদের যে মৃত মানুষের যে আত্মাটা, বা আত্মাই বলতে পারি, যে সেই আত্মাটাকে কি করছে না, ময়ূরের যে উদরের কাছাকাছি, সেটার মাধ্যমে সে কি করছে, অন্য জগতে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস, একটা চেষ্টা। ঠিক আছে? তো এই ছিল প্রশ্নগুলোর আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক চাইবো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ কি? কারণ তোমাদের এই রায়মার্টিনের যে সমস্ত প্রশ্নবিচিত্রা, যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, সমস্ত সাবজেক্টের, প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা এখানে সলিউশন পাবে। এবং শুধু রায়মার্টিন না, তার সঙ্গে আমরা আরও অন্য বইয়েরও আলোচনা করব। তাই জুড়ে থাকো, তোমাদের অনেক কাজে লাগবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।